হ্যালো ড্রামা লাভার্স, আজ স্প্রিং অফ ইউথের পার্ট 22 নিয়ে চলে এসেছি। তাহলে চলো আর বেশি দেরি না করে শুরু করা যাক। পার্টের শুরুতে আমরা ডক্টর মিনচিওলকে দেখি। ওনার কাছে পুলিশের কল এসেছে। পুলিশ ওনাকে পুলিশ স্টেশনে আসার কথা বলছে, কারণ ফাইনালি সাগে পুলিশকে সব কিছু জানিয়ে দিয়েছে যে সাগে নিজের চোখে দেখেছে ডক্টর মিনচিওল বমের মায়ের অ্যাক্সিডেন্ট করিয়েছে। এরপর ডক্টর মিনচিওল যখন পুলিশ স্টেশনে আসে তখন পুলিশ অফিসার ওনাকে অনেক কোশ্চেন করে এবং এসইউভি কার্ডটাও দেখায়, কিন্তু ডক্টর মিনচিওল পুলিশের সব কথাকে মিথ্যে বলে দাবি করে। আর উনি বলে এগুলো সব মিথ্যে, আমি এসব ব্যাপারে কিছুই জানি না। পুলিশ অফিসার ডক্টর মিনচিওলকে বলে আপনাকে আমাদের বলতে হবে যে সেই রাতে অ্যাক্সিডেন্টের টাইমে আপনি কোথায় ছিলেন। ডক্টর মিনচিওল একটু রেগে গিয়ে পুলিশ অফিসারকে বলে অফকোর্স আমি একজন ডক্টর, তাই জন্য সকালবেলায় উঠে আমাকে হসপিটাল যেতে হয় এবং রাতের বেলায় আমি বাড়িতে থাকি। এরপরেই ওখানে ডক্টর মিনচিওলের লয়ার চলে আসে এবং তার জন্য ডক্টর মিনচিওল পুলিশ স্টেশন থেকে চলে যাওয়ার সুযোগ পায়। নেক্সট সিনে আমরা দেখি তেয়ং সকালের হওয়া ঘটনার কথা এখনও চিন্তা করে যাচ্ছে যে সাগে কেন আমার বাবাকে ওইভাবে ধরে রেখেছিল, আমার বাবার আর সাগের মধ্যে চলছেটা কি। এরপরে ওখানে জিনা চলে আসে এবং তেয়ংকে বলে যে ওদের কোথায় কোথায় যেতে হবে প্রোগ্রামের জন্য। এখানে তেয়ংয়ের ইউনিভার্সিটিরও নাম ছিল, সেজন্য তেয়ং সবার আগে ইউনিভার্সিটিতে যাওয়ার ডিসিশন নেয়। এইদিকে বমকে একজন সিনিয়র এসে জানায় যে কাল এই ইউনিভার্সিটিতে তেয়ং আসছে, যেহেতু তেয়ং আগে তোমাদের ব্যান্ডের মেম্বার ছিল তাই জন্য তেয়ং এই স্টুডিওতে আসবে, সেই জন্য এই স্টুডিওকে ভালোভাবে ডেকোরেট করে দিও। যেটা শুনে বম অবাক হয়ে যায় আর মনে মনে বলে কি তেয়ং সত্যি এখানে আসছে। নেক্সট সিনে রাতের বেলায় আমরা ডক্টর মিনচিওলকে মিস্টার চোয়ের সাথে দেখি। এখানে ডক্টর মিনচিওল সব বলে দেয় যে ওনাকে পুলিশ স্টেশনে ডেকে পাঠানো হয়েছিল, আমি ভুল করে রিপোর্টার্সদের এই এসইউভি কার্ডের ফটো দিয়েছিলাম যেটা পাবলিশ করা হয়েছে। যেটা শুনে মিস্টার চো রেগে যায় আর বলে তুমি এত কেয়ারলেস কী করে হতে পারো। এরপর ওনারা একে অপরের সাথে ঝামেলা করতে শুরু করে, ওরা একে অপরকে ব্লেম করতে থাকে যে এগুলো তোমার জন্য হয়েছে। এরপর মিস্টার চো ডক্টর মিনচিওলকে বলে সেই রাতে তুমি যদি আমাকে বেশি ড্রিঙ্ক না করাতে আর আমি যদি আমার ড্রাইভারকে পাঠিয়ে না দিতাম তাহলে এরকম কোনো ঘটনা ঘটতোই না। নেক্সট সিনে আমরা দেখি বম যখন ওদের জানায় যে কাল তেয়ং এখানে আসছে তাই জন্য ওদের সবাইকে তেয়ংকে ভালোভাবে ওয়েলকাম করা উচিত, কিন্তু বম ছাড়া ওখানে আর কেউ রাজি ছিল না তেয়ংকে ওয়েলকাম করার জন্য, কারণ ওদের মনে পড়ে যায় যে কিভাবে রিসর্টে তেয়ং ওদেরকে ইগনোর করে দিয়েছিল, যার জন্য ওরা আর তেয়ংকে পছন্দ করে না। কিন্তু অনেক বোঝানোর পর বম কোনো মতে ওদেরকে মানিয়ে নেয়, এটা বলে যে এটা করলে ওদের ব্যান্ডেরও প্রমোশন হয়ে যাবে। এরপর আমরা দেখি বম যখন ওর বাড়ির দিকে ফিরছিল তখন ক্রিসমাসের ডেকোরেশন দেখে ওর খুব মায়ের কথা মনে পড়তে শুরু করে, যে ছোটোবেলায় সেমভাবে বম ওর মায়ের সাথে ক্রিসমাস সেলিব্রেট করতো। এরপর বম যখন ওর বাড়ির গেটে চলে আসে তখন ও সাগের মায়ের লেখা একটা লেটার পায়। এরপর বম ওই লেটারটা পড়তে শুরু করে, যেটার প্রথম দিকে সাগের মা ওর শরীর কেমন আছে সেটা জানতে চেয়েছে। এরপর সেই রাতের অ্যাক্সিডেন্টের কথা বলেন যেখানে সাগের যখন চোখ নষ্ট হয়ে গেছিলো। এরপর সাগেকে হানজু হসপিটালে ভর্তি করা হয় এবং লাকিলি সাগে ওখান থেকে একজন আই ডোনার পেয়ে গেছিলো। এই সব দেখে বম শক হয়ে যায়। বমের মনে হয় যে লেটারে যে টাইমের কথা উল্লেখ করা আছে এই টাইমে বমের মায়েরই শুধুমাত্র আই ডোনেট করা হয়েছিল ওই হসপিটালে। এই জন্য বম বুঝে যায় যে সাগের কাছে যে চোখটা আছে সেটা হলো বমের মায়ের চোখ। তাই জন্য সাগে আমার মায়ের কোনো টপিকে কথা উঠলে একটু অদ্ভুত বিহেভ করছে আজকাল। তাই ফাইনালি বম সব কিছু বুঝে গেছে। এরপর বম যখন গেট খুলে ভেতরে ঢোকে তখন দেখে সাগে ওর জন্য ভীষণ ভালোভাবে পুরো বাড়িটাকে ডেকোরেশন করেছে। এরপর সাগে যখন ছাদ থেকে বমের নাম ধরে ডাকে তখন বম সাগের জায়গায় ওর মাকে দেখতে পায়। এরপর বম যখন ছাদে আসে তখন এখানেও সাগে খুব সুন্দরভাবে সব কিছু ডেকোরেট করে রেখেছিল। এরপর সাগে বমকে হ্যাপি করার জন্য অনেক চেষ্টা করে আর বলে এটা আমাদের ফার্স্ট ক্রিসমাস, কিন্তু বম একটু চুপ করেছিল। তারপর ফাইনালি ও সাগেকে জিজ্ঞাসা করে তোমার কাছে যে চোখটা আছে সেটা কি আমার মায়ের দেওয়া চোখ। যেটা শুনে সাগে ভীষণভাবে শক হয়ে যায়, তারপর নার্ভাস হয়ে পড়ে এবং বলে হ্যাঁ এটা তোমার মায়ের চোখ, এটা একদমই সত্যি, কিন্তু প্লিজ তুমি আমাকে ঘেন্না করো না। বম সাগেকে বলে না আমি এখন আর এই কথা নিয়ে রাগারাগি করব না, কারণ আমি জানি আমার মায়ের অর্গানগুলো দান করার ডিসিশনটা নিয়ে আমি কখনো ভুল করিনি। অ্যাটলিস্ট আমার মায়ের চোখগুলো তো আমাকে সবসময় দেখতে পারছে। আমি এমন ফিল করছি যে যেন আমার মা আমার সাথেই আছে আর আমি আমার মাকে সবসময় দেখতে পাচ্ছি আমার সামনে। এরপর বম সাগেকে বলে আমি কি তোমার চোখ দুটোকে একটু টাচ করতে পারি। সাগে মাথা নেড়ে বলে হ্যাঁ নিশ্চয়ই, কিন্তু সাগে এখনও বুঝতে পারছে না যে এত বড় সত্যি কথাটা বম কিভাবে জানতে পারলো।
জানার পরও বম সাগের ওপর কেন একটুও রাগ করলো না। এরপর বম সাগের চোখগুলোকে টাচ করে এবং ওর মাকে ফিল করতে থাকে। তখন বম ভীষণই ইমোশনাল হয়ে পড়ে, ওর চোখ থেকে জল আসতে শুরু করে। নেক্সট ডে আমরা তেয়ংকে ইউনিভার্সিটিতে দেখি, যেখানে সবাই ওকে ঘিরে ধরেছিল। এরপর তেয়ং ওখানে থাকা সবাইকে বলে, আমি এখানে আমার ব্যান্ডের জন্য এসেছি। এরপর তেয়ং যখন ক্যাম্পাসের ভেতরে আসে, তখন তেয়ংকে জিঙ্গু, গিউরি আর বম সাগে সবাই ওয়েলকাম করে। কিন্তু তেয়ং ওদের বলে, আমি এখানে তোমাদের জন্য আসিনি, এসেছি আমার পুরনো ব্যান্ডের জন্য। যেটা শুনে ওদের মন খারাপ হয়ে যায়। এরপর হানজু গ্রুপের সবাই তেয়ংকে ওয়েলকাম করে। এরপর তেয়ং ওখানে সাগেকে কথায় কথায় অনেকভাবে ইনসাল্ট করে। বমও তেয়ংয়ের কাছ থেকে এমনটা এক্সপেক্ট করেনি। জিঙ্গুর ভীষণই রাগ হয়ে যায় তেয়ংয়ের ওপর, যে ও তেয়ংকে মারতে চলে যায়। বাট সাগে জিঙ্গুকে ধরে নেয় আর বলে, এখানে অনেক ক্যামেরা আছে, এমন বিহেভ করো না। এরপর তেয়ং ওখান থেকে যখন চলে যাচ্ছিল, তখন সাগে তেয়ংকে আটকায় আর বলে, তুমি একদমই তোমার বাবার মতো একজন ফালতু মানুষ। এইদিকে ওরা যখন ওদের প্র্যাকটিস রুমে ছিল, তখন গিউরি আর জিঙ্গু তেয়ংকে নিয়ে এখনও ক্ষেপে আছে। এরপর তেয়ং যখন কারে করে ইউনিভার্সিটি থেকে চলে যাচ্ছিল, তখনও বমকে দাঁড়িয়ে থাকতে দেখে। তাই জন্য তেয়ং বমের সাথে কথা বলবে বলে ওর কাছে আসে। বম তেয়ংকে বলে, তুমি কি সত্যি আমাদের এখানে এসেছো যাতে তুমি আমাদের নিচু করতে পারো? তোমার মন যদি ভরে গিয়ে থাকে, তাহলে কি তুমি এইবার আমাদের একটু একা ছেড়ে দেবে? এরপর বম যখন রেগে চলে যাচ্ছিল, তখন তেয়ং ওর হাত ধরে থামায় আর বলে, তুমি সাগেকে কেন চুজ করলে, যখন ছোটোবেলা থেকে আমি তোমার সবসময় পাশে ছিলাম। এরপর বমের মনে পড়ে সেই সব দিনের কথা, যখন বমের মায়ের ডেথ হয়েছিল। তখন তেয়ং ওর সাথেই ছিল এবং বমের জন্য কাঁদছিল। এই ট্রমা থেকে যখন আমি বেরোতে পারছিলাম না এবং রাস্তায় বেরোলে হারিয়ে যেতাম, তখন তেয়ংই ছিল যে আমাকে খুঁজে আনতো। যখন আমি হসপিটালে ছিলাম, তখন তেয়ং ডক্টরের কাছে কেঁদে কেঁদে বলতো যাতে ওনারা আমাকে ঠিক করে দেয়। এরপর যখন আমি স্কুল এবং মিউজিক ছেড়ে দিয়েছিলাম, তখন তেয়ংই আমাকে অনেক সাহস দিয়েছিল যাতে আমি যা যা চাই তাই করি লাইফে। কিন্তু ওর আনা স্যান্ডউইচ আমি ফেলে দিতাম, কিন্তু তবুও ও হার মানতো না এবং বলতো, আমি আবারও কাল আসবো তোমাকে নিতে, তারপর আমরা একসাথে পিয়ানো ক্লাসে যাব। তাই জন্য এইসব ভেবে বম তেয়ংকে বলে, তুমি আমার জন্য এতদিন যেভাবে চিন্তা করে এসেছো, তার জন্য তোমাকে ধন্যবাদ। তুমি একজন খুব ভালো মনের মানুষ, বাট তোমার প্রতি আমার কোনো লাভ ফিলিংস কাজ করে না। তাই জন্য প্লিজ জিনিসগুলো বোঝার চেষ্টা করো। এরপর বম ওখান থেকে চলে যায়। নেক্সট সিনে আমরা দেখি সাগের এই মুহূর্তে অনেক টাকার প্রয়োজন, কারণ ওর কাছে এখন কোনো টাকা নেই। তাই জন্য ও কোনো উপায় না পেয়ে ওর গিটার বেচার কথা ভাবে। তাই ওর ফোন থেকে ওর গিটারের একটা ছবি তোলে এবং সেটাকে অনলাইনে পোস্ট করে দেয়। এরপরে সাগের কাছে একটা SMS আসে, যেখানে একজন সাগের এই গিটারটা কিনতে ইচ্ছুক। তাই জন্য সাগে যখন বাইরে আসে ওই পার্সনটাকে গিটার দেবে বলে, ঠিক তখন ওর কাছে আবারও একটা SMS আসে যে আমি এখন এই গিটারটা নিতে পারবো না, আমি এটা পরে তোমার কাছ থেকে নিয়ে নেব, আমি এখন তোমাকে টাকা ট্রান্সফার করে দিচ্ছি। এরপর সাগের মোবাইলে SMS আসে, যেখানে ওর ব্যাঙ্ক অ্যাকাউন্টে অনেক টাকা ট্রান্সফার করা হয়েছে, যেটা দেখে সাগে শক হয়ে যায়। এরপর সাগে খুব খুশি হয়ে যায় আর ভাবে, আমার এরকম কোন ফ্যান আছে যে আমার ইউজ করা গিটারের বদলে আমাকে এত টাকা দিচ্ছে। এরপর আমরা সেই পার্সনটিকে দেখি যে সাগের থেকে গিটার কিনতে চেয়েছে। সেটা আর কেউ না, এটা ছিল জিঙ্গু। এখানে বোঝা যায় যে জিঙ্গু কোনো গরিব ঘরের ছেলে না, ও খুবই বড়লোক ঘরের ছেলে। কিন্তু এই ব্যাপারে জিঙ্গু এখনও কাউকে কিছুই জানায়নি। জিঙ্গু সাগেকে হেল্প করার জন্য এতগুলো টাকা দিচ্ছে কারণ ও জানে সাগের এখন এই টাকার খুবই দরকার। ও জানে সাগে অনেক ঝামেলার মধ্যে ফেসে আছে। এদিকে সাগে যখন বাড়ির দিকে ফিরছিল, তখন ম্যানেজার মিন আবারও সাগের সাথে দেখা করতে আসে যাতে সাগে ওনাকে ক্ষমা করে দেয়। এবার সাগে ওনাকে ক্ষমা করে দেয় কারণ ম্যানেজার মিনই সেই আর্টিকেল পাবলিশ করিয়েছিল যেটাতে সাগের খুব হেল্প হয়েছে। এরপর সাগে ম্যানেজার মিনকে বলে, প্লিজ আপনি মিস্টার চোয়ের ওপর নজর রাখুন, যেটা শুনে ম্যানেজার মিনও রাজি হয়ে যায়। সো হাই ড্রামা লাভার্স, এখানেই এই পার্টটি শেষ হলো। এই ড্রামার নেক্সট পার্টের নোটিফিকেশন পেতে তোমরা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। তো দেখা হচ্ছে নেক্সট একটা পার্ট নিয়ে। বাই।